বন্ধুরা, আমি এখন যে গ্রামটিতে অবস্থান করছি এই গ্রামটি বাংলা গদ্য সাহিত্যের আঁতুড়ঘর। অর্থাৎ এই প্রত্যন্ত গ্রামীণ জনপদটি থেকেই বাংলা গদ্য সাহিত্যের পথ চলা শুরু হয়েছিল। প্রিয় দর্শক, লোকচক্ষুর অন্তরালে থাকা এই প্রত্যন্ত গ্রামটিতেই সর্বপ্রথম বাংলা ছাপাখানাও স্থাপিত হয়েছিল। চলুন ঘুরে আসি সেই গ্রামটি থেকে। বাংলা গদ্য সাহিত্যের জনক উইলিয়াম কেরির স্মৃতি বিজড়িত মদনাবতী গ্রাম থেকে আপনাদের সঙ্গে আছি আমি প্রশান্ত মৈত্র। ঐতিহাসিক এই মদনাবতী গ্রামটি মালদা শহর থেকে মালদা নালাগোলা রুটে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। চলুন ঘুরে আসি সেই ইতিহাস সমৃদ্ধ মদনাবতী গ্রাম থেকে। এখন আছি মালদা নালাগোলা রুটে। দুপাশের নানান দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি মদনাবতী গ্রামের উদ্দেশ্যে। এটি হচ্ছে নালাগোলা বাস স্ট্যান্ড। এই নালাগোলা বাস স্ট্যান্ড থেকে নালাগোলা ডিটল রোডে 3 কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাবেন শালমাহার মোড়। এখান থেকে বাঁ দিকে ঢালাই রাস্তা ধরে প্রায় 1.5 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন মদনাবতী গ্রাম। বন্ধুরা, এই হচ্ছে সেই মদনাবতী গ্রাম। মালদা জেলার বামনগোলা ব্লকের অন্তর্গত ইতিহাস প্রসিদ্ধ এই প্রাচীন গ্রামীণ জনপদটি তৎকালীন সময়ে বৃহত্তর দিনাজপুর জেলার অংশবিশেষ ছিল। অনুন্নয়ন আর বঞ্চনার কালো দাগ গায়ে মেখে আজও ধারণ করে আছে ইতিহাসের এক অতীত স্মৃতি। নড়বড়ে রাস্তা দেখলেই বোঝা যায় গ্রামটি কতটা উপেক্ষিত। এই মদনাবতী গ্রামেই ছিল ইংরেজদের নীলকুঠি এবং এই নীলকুঠিটি মিস্টার উডনি নামে এক ইস্ট ইন্ডিয়া কোম্পানির করণিক 1780 সাল নাগাদ এই গ্রামে স্থাপন করেন। তিনি এই মদনাবতী গ্রাম ও তার আশপাশের গ্রামে নীল চাষের প্রচলন করেন। (1793 সালে উইলিয়াম কেরি ধর্ম প্রচারের কাজে সপরিবারে চলে আসেন কলকাতায়। কলকাতায় আসার পর আর্থিক সমস্যায় পড়েন কেরি সাহেব। তারপরেই বন্ধু উডনির মালিকানায় থাকা এই মদনাবতী, যার তখনকার নাম ছিল মদনবাটি গ্রামে নীলকুঠির তত্ত্বাবধায়কের কাজ নিয়ে সপরিবারে প্রত্যন্ত এই গ্রামে পৌঁছান মিস্টার কেরি। তিনি 1794 সাল থেকে 1799 সাল পর্যন্ত এই মদনাবতী গ্রামটিতে অবস্থান করেন। সাধারণ মানুষের সঙ্গে মেশার পর কেরি সাহেব বুঝতে পেরেছিলেন গ্রাম বাংলার মানুষকে খ্রিস্ট ধর্মে আকৃষ্ট করতে হলে বাইবেলকে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। আর শুধু অনুবাদ করলেই হবে না, তা ছাপা আকারে পৌঁছে দিতে হবে মানুষের ঘরে ঘরে। সেই তাগিদ থেকেই শুরু করলেন বাইবেলের গদ্য অনুবাদ এই মদনাবতী গ্রাম থেকেই। তখনও বাংলা গদ্যের বিকাশ হয়নি সেভাবে। সেই দিক থেকে দেখলে তিনি বাংলা গদ্য সাহিত্যের জনক এবং বাংলা গদ্যের যাত্রা শুরু হয়েছিল এই মদনাবতী নামের গ্রামীণ জনপদ থেকেই। ছাপাখানা সেই সময় কলকাতায় থাকলেও বাংলা হরফে ছাপার মতো ব্যবস্থা ছিল না। তাই এই মদনাবতী গ্রামে বসেই নিজ হাতে টিন কেটে কেরি সাহেব বানিয়েছিলেন বাংলা হরফ। পরবর্তী সময়ে এই নীলকুঠির মালিক বন্ধু উডনি
কলকাতা থেকে এক মুদ্রণ যন্ত্র কিনে উপহার দেন কেরি সাহেবকে। এই মুদ্রণ যন্ত্রেই কেরির তৈরি বাংলা হরফে প্রথম বাংলার মাটিতে বাংলা হরফে বাংলা বই ছাপানো দুর্ভাগ্যবশত আর হয়ে ওঠেনি। কলকাতা থেকে নদীপথে কাঠের তৈরি মুদ্রণ যন্ত্রটি এই মদনাবতী গ্রামে পৌঁছানোর পথে ভেঙে যায়, যা মেরামত করার লোক এখানে তিনি খুঁজে পাননি। ফলে বাংলা বই এই গ্রামে আর ছাপানো হয়ে ওঠেনি। কাঠের তৈরি ছাপাখানা যন্ত্রটি যখন মদনাবতীতে নদীর ঘাটে নামানো হয়, সেই সময় নদীর ঘাটে জড়ো হওয়া বিপুল জনতা ভেবেছিল এটি হয়তো সাহেবদের কোনো ঠাকুর। মুদ্রণ যন্ত্রের কথা তখনও তাদের অজানায় ছিল। পরবর্তী সময়ে সেই একই মুদ্রণ যন্ত্রে কেরির হাত ধরেই বাংলা বই ছাপানো হয় হুগলির শ্রীরামপুর থেকে। স্থানীয় মানুষজনের ভাষ্যমতে এই মেঘডুম্বুর দিঘির পশ্চিম প্রান্তে তৎকালীন সময়ে একটি সুড়ঙ্গ পথ ছিল, যা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং আগাছার জঙ্গলে চাপা পড়ে আছে। আমরা শুনেছি যে নীলকুঠি বলে নীল চাষ হতো, আগে ইংরেজরা বাস করত। এই যে সুরঙ্গ, এই যে এখনো এই যে আছে, এই যে গাছ হয়ে গেছে, এই যে গাছ হয়ে গেছে, দেখো এই যে এখান দিয়ে চলে যাবো। আমাদের পূর্ব পশ্চিমে টাঙ্গন নদী, এখন টাঙ্গন নদীর সাথে জয়েন হয়েছে নাকি সুরঙ্গ ওটা বলতে পারবো না। বাবুরাম আসছিল সুরঙ্গ খুঁড়তে, তালা বলে দেখছিল 50 কিলো 60 কিলো ওজন হবে, দেখেছিল। শিলিগুড়ি থেকে পিকনিক কিন্তু খেতে আসে, বালুঘাট বিভিন্ন জায়গা, কলকাতা থেকে মালদা থেকে গোটা পিকনিক খেতে আসে। আমাদের পুষ মাসে সংক্রান্তিতে আসে ওরা। আমার নাম স্বপন পুজর। হ্যাঁ, এই গ্রামেরই, মদনাবতী অঞ্চল আমার। স্বপন পুজর। আমার নাম হচ্ছে ক্ষীরোদ রায়। বন্ধুরা, আমার এই পেছন দিকে যে সমাধিটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে উইলিয়াম কেরির কনিষ্ঠতম সন্তান পিটার কেরির, যিনি 1796 সালের 11 অক্টোবর আমাশয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং তারপরে তাকে এখানে সমাধিস্থ করা হয়। আমার এই ডান দিকে মেঘডুম্বুর দিঘি, সেই দিঘির পাড়েই এখানে পিটার কেরিকে সমাধিস্থ করা হয়েছিল। বন্ধুরা, এখানেও রয়েছে একটি বেদনার্ত কাহিনী। পিটার কেরি মারা যাবার পর সেই সব দেহ কবরস্থ করার জন্য স্থানীয় মানুষজন কোনো সাহায্য না করায় কেরি সাহেব নিজেই নিজ পুত্রের সব দেহ বহন করে এনে এখানে কবরস্থ করেন। উইলিয়াম কেরির স্মৃতি বিজড়িত এই মদনাবতী নীলকুঠিটি এখন প্রায় বিলুপ্তির পথে। 11 একর জায়গার বেশিরভাগটাই দখল হয়ে গিয়েছে। কুঠির দেওয়ালের এইটুকুই ধ্বংসাবশেষ বর্তমানে অবশিষ্ট। সেই ধ্বংসাবশেষ থেকেও এক এক করে ইট খুলে নিচ্ছে দুর্বৃত্তরা। ভাঙা দেওয়ালের এই ধ্বংসাবশেষটুকু এবং ইতিহাসের পাতায় কেরির স্মৃতিই এখন একমাত্র সম্বল। চারিদিকে আগাছার দাপাদাপি আর বাড়বাড়ন্তে ঝোপঝাড়ের অন্তরালে চাপা পড়ে যাচ্ছে উইলিয়াম কেরির স্মৃতিধন্য এই মদনাবতী নীলকুঠি। অথচ প্রশাসন চাইলেই হয়তো বাঁচানো যেত অনাদরে পড়ে থাকা এই নীলকুঠিটিকে। 1798 সালে এই নীলকুঠিটি বন্ধ হয়ে গেলে 1799 সালের 24শে ডিসেম্বর মদনাবতী গ্রাম ত্যাগ করেন উইলিয়াম কেরি এবং হুগলির শ্রীরামপুরে পাকাপাকিভাবে তার
কর্মকাণ্ড চালিয়ে যান। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।